আমি পূজা করতে এসেছি, একদিন দেখলাম একটা বড় কিউটে সাপ বাবার কাছে শুয়ে আছে। আপনি যখন মন্দিরে ঢুকলেন তখন দেখলেন সাপটার গলা কাটা, সাপটা ওখানে পড়ে আছে। পড়ে। তারপর যখন পুজো করে চলে গেলেন, সেই আপনার ওই ছোট বয়সে হ্যাঁ, যখন সবাইকে বললেন, তখন আবার যখন এলেন দেখলেন সাপটাও নেই, রক্তও নেই না। মন্দিরে। আপনি বলতে চাইছেন যে বাবার যে এখানে শিবলিঙ্গটা আছে সেটা আগে ছোট আকারের ছিল, হ্যাঁ, আপনি পুজো করার পর থেকে মন্দির লিঙ্গটা আস্তে আস্তে তার রূপটা আস্তে আস্তে বড় হয়েছে। মানে আপনি বলতে চাইছেন বাবা একদম স্বয়ং এখানে বিরাজমান। স্বয়ং সোমবার দিন এখানে ভোগ তৈরি করা হয়, বাবাকে দেওয়া হয়। কোনো ধার্য মূল্য না না, ধার্য মূল্য বিনা না। পয়সায় যত বিনা পয়সায় যত লোক আছে সকলকে খায়। বাবা ওরা এত বড় অহংকারী কথা বলছে, তুমি একবার দেখিয়ে দাও তো তোমার শক্তি, ওই ব্রিজটা ভেঙে দাও। এত অহংকার করছে, তবে ওরা বুঝবে যে তুমি এখানে আছো। রাত্রিরে ওই ডাক্তারকে এমন ভয় দেখিয়েছে বাবা যে পরের দিনই বাড়ির সমস্ত লোককে নিয়ে এসে মন্দিরে চলে এসেছে। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। আজকে আমরা এসেছি হাওড়ার জয়পুরের শ্রী কৈলাসধাম মন্দিরে। এই কৈলাসধাম মন্দির স্থাপনার রয়েছে এক অলৌকিক ঘটনা। সেই অলৌকিক ঘটনা আমরা শুনবো এখানকার সভাপতি শ্রী অষ্টকুমার নস্কর মহাশয়ের থেকে। অষ্টবাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। নমস্কার। আপনি ছোটবেলা থেকে এই শ্রী কৈলাস বাবা ধামের মন্দিরের বাবাকে আপনি সেবা করে আসছেন। এর একটা পুরনো অলৌকিক ঘটনা আছে এই মন্দিরে। কি করে এই মন্দিরটা এখানে আপনারা এই শিব বাবাকে খুঁজে পেলেন, তার ঘটনাটা আপনি যদি বিস্তারিত আমাদেরকে বলেন। তাহলে বলতে হয়, আমার বয়স তখন 10 বছর। আমাদের একটা গরু মাঠে, তখন গরু আমাদের ছাড়া থাকতো, সেই একটা গরু বাড়ি যায়নি। তা আমার মা আমাকে গরু খুঁজতে পাঠিয়েছিল। তা গরু খুঁজতে এসে আমি বনের মধ্যে বাবাকে পেয়েছিলাম। তখন আমার বয়স 10 বছর। তা হঠাৎ মনে হলো বাবা এখানে, অথচ দেখছি গাছের ফুল ওপর থেকে পড়েছে বাবার মাথাতে, খুব সুন্দর লাগছে বনের ফুল। আস্তে আস্তে সব ফুল, শুকনো পাতা বাবার কাছ থেকে সব সরিয়ে দিলাম, দিয়ে একটা জায়গা জোগাড় করে বাবার মাথায় জল দিয়ে পূজা করলাম। এবং সেই যে পুজো শুরু হয়েছিল, তখন আমার 10 বছর বয়স, সালটাও ছিল 1966 সাল। তা তখন এই সব ন্যাশনাল হাইওয়ে শুরু হয়নি। হ্যাঁ, সেই থেকে এখানে বাবাকে পূজা করা শুরু হয়। আপনি কি এখানে ওই সময় যখন আপনার 10 বছর বয়স, হ্যাঁ, এই জায়গা থেকে আপনি আপনার বাড়ির যে গরু ছিল সেটা কি ডেলি আনতেন এখানে? হ্যাঁ। চড়াতে? আচ্ছা, সেই চড়াতে আস্তে আস্তে আপনি এই লিঙ্গটা হ্যাঁ, বাবাকে পেলাম। এবারে বাড়ি থেকে কিছু নিয়ে এসে, হয়তো কিছু থাকলো না, গরুর দুধই নিয়ে বাবার মাথায় ঢেলে দেওয়া হলো। আর আমি আসতাম দেখে, ছোট ছোট বাচ্চাও আমার সঙ্গে আসতো। আচ্ছা। তারপরে যখন ওইরকম আস্তে আস্তে বাবা হতো, তখন বড়রাও আস্তে আস্তে দেখলো আসতো। বন ছিল, সাপ ছিল, অন্যান্য জন্তু জানোয়ার ছিল বলে ভয় আসতো লোকে। ভয় আসতো। আচ্ছা, এই ঘটনার ধরুন আপনি 10 বছর বয়স থেকে যখন বাবাকে সেবা করে আসছেন, তো আপনি ফার্স্ট দিনকে এসেই কি এটা আপনি এখানে বাবাকে
পেয়েছিলেন না আস্তে 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 আস্তে? হ্যাঁ, এবারে ওই যে শুরু করলাম, হুম, বাবা তার ভক্তকে নানাভাবে তো পরীক্ষা করবে যে হুম। চলে যায় কিনা। আমি পূজা করতে এসেছি, একদিন দেখলাম একটা বড় কেউটে সাপ বাবার কাছে শুয়ে আছে। এবারে যেখানটা বসবো ওইখানেই দেখছি শুয়ে আছে। হুম। তাই এবারে পূজা করবো কি করে? তা আমি কি ফিরে চলে যাব? তা একটু দূরে উঁচু জায়গায় চলে গিয়ে ভাবলাম যে যা নিয়ে এসেছি ফুল টুল সবই বাবার মাথায় ছুঁড়ে দিয়ে দিই। দিতে গিয়ে হঠাৎ মনে হলো যে কিছু ঢিলা মেরে সাপটাকে সইরে দিই, দিয়ে তারপর পূজা করবো। তাই এবারে যখন মাটির ঢিলা ছুঁড়ছি সাপটা যাচ্ছে না, আস্তে 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 সাহস হলো, কাছে এলাম, গিয়ে দেখলাম সাপটার গলার থেকে একদম মনে হচ্ছে ব্লেড দিয়ে যেমন কেটে দুটো করে দিলে হয়, গলা থেকে বাবার মানে সাপটাকে দুখাদি করে দেওয়া হয়েছে। তা আমি ভাবলাম এই গলা থেকে তো কাটা রেগে আর কামড়াবে কি করে, ছোট বয়স যা হলে হয় বাচ্চা বয়স। তা আমি বাবাকে পূজা করে নিই। তা ওই বাবাকে জল দিয়ে পূজা করে আবার যখন পূজা শুরু করছি তখনও দেখে নিলাম হ্যাঁ গলাটা কাটা পড়ে রয়েছে। আমি তুমি শুয়ে থাকো, তুমি কামড়াতে পারবে না, তোমার গলা কাটা। আমি বাবাকে পূজা করে নিই। আমি যথারীতি বাবাকে যেমন ভক্তি ভরে পূজা করা হয় তেমন বাবাকে ধরে পূজা টুজা করে নিলাম, নিয়ে সব আবার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। এই ঘটনাটা আমারও একটু কৌতূহল লাগলো, তাই রাস্তাতে যাকে দেখা হলো আমি বলছি যে এটা, সবাই বলে চলো একবার দেখে আসে কিরম ভাবে কেটেছে সাপটা। এলো আমার সঙ্গে, এসে দেখা সাপটা কিছু নেই না, আচ্ছা। অথচ সাপ নেই, রক্ত নেই, কিচ্ছু। মানে আপনি যখন মন্দিরে ঢুকলেন তখন দেখলেন সাপটার গলা কাটা, সাপটা ওখানে পড়ে আছে। পড়ে আছে। তারপর যখন পুজো করে চলে গেলেন সেই আপনার ওই ছোট বয়সে হ্যাঁ, যখন সবাইকে বললেন তখন আবার যখন এলেন দেখলেন সাপটাও নেই, রক্তও নেই না। মন্দিরে। এবার ওরা আমাকে বাজে বাজে কথা বলে, এই বয়সে মিথ্যে কথা বলতে শিখে গেছিস, এইভাবে করছি। কিন্তু আমি এত তো ভুল করবো না। হ্যাঁ, ওরা চলে গেল, আমি বাবার কাছে বসে বললাম বাবা কি হলো, মানে মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যা বাড়ি যা, সেটা তোকে ভয় দেখাবো বলে এরকম করা হয়েছিল। ঠিক আছে, কোনো চিন্তা নেই, এখানে কোনোদিনই কারো ক্ষতি নেই, আমি তোর সঙ্গে আছি। আচ্ছা, এই পাশে আমরা একটা বুড়ি মায়ের স্ট্যাচু মূর্তি আমরা দেখি, ইনি কে? ইনি আমার মা। আচ্ছা, আমার দেখুন তখন তো পড়াশোনা এত প্রচলন ছিল না, তা আর সেরকম মানে টিচারও ছিল না, তা আমি বই টই নিয়ে বাবার কাছে চলে আসতাম। এই মন্দিরে? হ্যাঁ, আচ্ছা, বাবার কাছে বসে পড়াশোনা করতাম। তো এই বাবার কাছ থেকে পড়াশোনা করে আমি 1980 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে স্নাতক হই। এবার স্নাতক হওয়ার পরে আমি একটা চাকরিও পেয়ে যাই গভর্নমেন্ট। চাকরি যখন পেয়ে গেলাম তখন তার পুজো করতে আসতে পারছি না, তখন মা পুজো করতে আসতো। আচ্ছা, আপনার পরবর্তীকালে মানে আপনি যখন সময় দিতে পারতেন না তখন আপনার মা আসতো। আচ্ছা, যখন আপনি এখানে এই বাবাকে পান তখন এই জায়গাটার জঙ্গল ছিল আশা করি, মানে 1966 সাল মানে আমাদের দেশ স্বাধীন হবার কিছু বছর পরে, মানে 10-12 বছর পরের কথা। তো তখন বাবার যে এখন যে আমরা সুন্দর মন্দির দেখতে পাচ্ছি তখন কি অবস্থায় বাবাকে আপনারা দেখছেন? তবে তো একটা গাছে মানে মন্দির ছিল না, এমনি একটা থামের মধ্যে রাখা ছিল, যেন বাবা যেরকম মাটি থেকে উঠলে যেমন হয় সেরকম ছিল। তারপরে বাবা ছোট ছিল, এখন যেটা আছে ওটা ছোট ছিল, এখন দিন 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 বাবাকে ঘি মধু মাখাতে জল দিতে তো আস্তে আস্তে বড় হয়ে যায়, কারণ তখন তো ছোট, আমি নিয়ে মাথায় তুলি। আপনি বলতে চাইছেন যে বাবার যে এখানে শিবলিঙ্গটা আছে সেটা আগে ছোট আকারে ছিল, হ্যাঁ, আপনি পুজো করার পর থেকে মন্দির লিঙ্গটা আস্তে আস্তে তার আর আস্তে আস্তে বড় রূপটা আস্তে আস্তে বড় বড় হয়েছে। হয়ে
মানে আপনি বলতে চাইছেন বাবা একদম স্বয়ং এখানে হ্যাঁ বিরাজমান। স্বয়ংসম্ভু। স্বয়ং সম্ভব, মানে তার যেই আসবে তার মনোবাসনা। হ্যাঁ, তখন দেখা গেল যে এইখানে যে সব ওই ছেলেরা আসতো প্রত্যেকেরই চাকরি পেয়ে গেছে। যে মেয়েরা আসতো হয়তো তার বাড়ির লোক এখানে বাবার কাছে ভালো জায়গা বিয়ের জন্য, প্রত্যেক মেয়ের বিয়ে হয়ে গেছে। এই ধামের ভোগ প্রসাদের একটা আপনি ব্যবস্থা করেছেন, সেটা কিবার আসলে এখানকার ভক্তরা সেই ভোগ প্রসাদ পায়? দেখুন, এখানে নিত্যদিনই বাবাকে অন্নভোগ দেওয়া হয়। প্রতিদিনই আমি আপাতত বাড়ি থেকেই ভোগ করে নিয়ে আসি। আর সোমবার দিন এখানে ভোগ তৈরি করা হয়, বাবাকে দেওয়া হয়, এবং এখানে যত লোক আছে সকলকে বসে খাওয়ানো হয়। হ্যাঁ, একদম পেট ভরে খাওয়ানো হয়। কারো কাছ থেকে কোনো রূপ কিছু নেওয়া হয় না। কোনো ধার্য মূল্য না না, ধার্য আপনি মূল্য বিনা না। পয়সায় যত লোক বিনা আসে পয়সায় যত তাদেরকে লোক খাওয়ানো। আছে সকলকে খাওয়ায়। ভোগ প্রসাদ হিসাবে আপনি কি কি ভোগ এখানে ভক্তদের জন্য? বেশিরভাগই দিনে খিচুড়ি ভোগ করায়, খিচুড়ি, সবজি, পায়েস, চাটনি ও নানাবিধ করা হয়। এবং মাঝে মাঝে লুচি করা হলো, লুচি, পোলাও, ফ্রায়েড রাইস। আচ্ছা, মন্দিরটাকে আপনি এই যে এত সুন্দরভাবে সাজিয়েছেন, মানে আগে যে মন্দিরের কাঠামো ছিল সেটা এখন আর নেই, এটা কোন সালে আপনি এটাকে আবার নতুনভাবে এটাকে আপনি পুনর্নির্মাণ করেন? আমার মা 2009 সালে মারা যায়। ব্রাহ্মণকে বলছি ওই বনের মধ্যে যাব না আমি পুজো করতে। তাই আমি তো খুব মানে একটা দোটানায় পড়েছি যে কিভাবে পূজা হবে। এমন সময়তে কাঞ্চন দেব ও দেখে একদিন মানে ওই 9 সালে আর 2-3 দিন 4 দিন বাকি আছে, গেছে গিয়ে বলছে আমাকে দিন আমি পূজা করবো। আমি মনে ভাবছি যে কতজন এরম এলো, 1 মাস 2 মাস করে আবার চাবি দিয়ে চলে গেছে ভয়ে। আমি, তুমি পারবে? বলছে হ্যাঁ আমি পারবো। আমি মনে মনে ধরে নিলাম যে 3 মাস পারবে ও, তারপরে আমার চাবি দিয়ে দেবে। তা ও পুজো করতে আরম্ভ করলো, আমিও এলাম। এইবারে ও দেখলাম যে না, ঠিক কন্টিনিউ করেই যাচ্ছে। হ্যাঁ, করে যাচ্ছে। আমি যখন সময় পাচ্ছি আসছি। 2009 সালেও এই জায়গা পুরো জঙ্গল। হ্যাঁ, জঙ্গল ছিল। এবারে ও আসার পরে সে 2010 সালে প্রথমে কিছু লোক আপত্তি করছিল যে ও কেন পুজো করবে। তারপর ও আমাকে ডেকে নিল, আমি বললাম আমি বলেছি। তারপরে ও আসার পরেতে ও জঙ্গলগুলো আস্তে আস্তে সাফা করতে আরম্ভ করলো। হ্যাঁ, বলছে দাদা বড্ড জঙ্গল, কোথাও সাপ টাপ আছে, এ আছে, একটু পরিষ্কার করলো। এবারে ও আসার পরেতে ও দেখছি ভালোই কাজ করছে। আমি বললাম যে ঠিক আছে। 3-4 বছর পরে বললাম তুমি সেক্রেটারি হও, দেখো মন্দিরটা। এবার ও বললো যে দাদা মন্দিরটাও নতুন করে করা হোক। এবারে আমি আর ও দুজনে মিলে মন্দিরটা শুরু করলাম। সালটা কত ছিল? ওই 15-16। আচ্ছা, আপনি তো বহুত দিন যাবৎ বাবার সেবা করে আসছেন। এই বইটার মধ্যে অনেক কিছু অলৌকিক ঘটনা আপনি এখানে বাবার লিপিবদ্ধ করেছেন। এই ঘটনা এখান থেকে শিব, এই বইটার নাম হচ্ছে শিব মহিমা। শিব মহিমা, এটা আপনারই লেখা। এই মন্দিরের কিছু অলৌকিক ঘটনা আমি দেখলাম আছে। সেই ঘটনার মধ্যে থেকে আপনি যদি 2-3টে ঘটনা আমাদের ক্যামেরার সামনে। একজন তখন ন্যাশনাল হাইওয়েটা চালু হয়েছে, একটা কোম্পানি যাচ্ছিল, বাবারই সাপ গিয়ে মানে তার গাড়ির সামনে দাঁড়িয়েছিল। গাড়ি থেমে গেছে, ওরম সাপও জীবনে দেখেনি। তা ও গাড়ি তো থেমে যেতে দেখছে সাপটা নেমে এইদিকে নিচে চলে এলো। নিচে চলে এসে আমি ওই বিকেলবেলা যাওয়ার সময় করতাম কি একটা ল্যাম্প জ্বেলে দিতাম ওই ছোট্ট মন্দিরে, তা ওই আলোটা জ্বলতো সারা রাত। তারপরে ও যখন ওর মধ্যে এলো, ওরা দূর থেকে দেখেছে যে সাপটা ওর মধ্যে গিয়ে চলে গেল,
জ্যোৎস্না রাত্রে, মাথায় সাপের একটা কিছু আলো টালো জ্বলছে, আচ্ছা, যেটাকে আমরা বলি যে সাপের মণি মণি, হ্যাঁ হ্যাঁ, এই ধরনের জ্বলছে। ওরা ওই ওপর থেকে দেখেছে, পরের দিনে আমাকে ডাকতে পাঠিয়েছে যে আপনি পুজো করেন, আমি হ্যাঁ। তখন বললো এই ঘটনা, আমি পূজা দেবো, বাবাকে আমি পূজা দেবো। আমি এরকম দেখেছি। তা উনি পূজা দিলেন, তা এত লোক হয়েছে যে মানে আমরা ভাবতে পারিনি, প্রায় 10,000 লোক হয়েছে আচ্ছা, এই বনের মধ্যে। সেইটাতে আরো বেশি বাবার এটা প্রচার হয়ে গেল। এবং উনি পরবর্তীকালে বলেছেন যে আমার সব মনস্কামনা পূর্ণ হয়েছে, এবং উনিও মন্দির করার জন্য কিছু দিয়েছেন। প্রথমে উনি কিছু মানে আমাকে যে এইভাবে করেন দান হিসেবে। সরকারিভাবে আপনারা কোনো কিছু এখান মানে সরকারের থেকে, এখন তো নতুন সরকার জাস্ট এসেছে, আর বিগত যে সরকার ছিল তাদের থেকে কি আপনারা কোনো অনুদান কিছু পেয়েছেন? না 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 না, সরকারি কোনো অনুদান পাইনি, কোনো কিছুই পাইনি। শিবরাত্রির দিনে আমরা যে অনুষ্ঠান করি তার আগে কত টেনশন হয় কিভাবে হয়, কিন্তু প্রতিবারেই দেখেছি বাবা নিজের পুজো নিজেই সব ব্যবস্থা করে ঠিক করে দেয়। এমনকি এই যে আপনারা যেটা এলেন, একটা ব্রিজ রয়েছে দেখছেন, একবার শিবরাত্রি হচ্ছে, ওই ব্রিজটা তখন ছিল না, ঢালাই হবে। ওই কোম্পানিটা আরবিএম খুব সম্ভব। তা ওরা বলল যে আমরা যত চাল ডাল লাগে দেবো, আজ দেবো কাল দেবো, এই করে 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 শিবরাত্রির দিনেও দেয়নি। তা আমি গেলাম একটা ছেলেকে নিয়ে, ওরা তো চাল ডাল দিলই না, উল্টে সে আমাকে বাবাকে উল্টো পাল্টা বলছে, এখান থেকে সইরে দেবো, এখান থেকে এ করে দেবো, আমাকে ধরে নিয়ে চলে যাবে, এ করবে সে করবে, না এইসব ভয় দেখাচ্ছে। হ্যাঁ, তা আমিও মানে বাবাকে, যে বাবা কেউ না জানে আমি জানি তুমি আছো, তুমি না থাকলে এই বনের মধ্যে কিছুতেই পূজা হতো না, কেউ জোর করে করতে পারে না। ওরা এত বড় অহংকারী কথা বলছে, তুমি একবার দেখিয়ে দাও তো তোমার শক্তি, ওই ব্রিজটা ভেঙে দাও। এত অহংকার করছে, তবে ওরা বুঝবে যে তুমি এখানে আছো। ব্রিজ ঢালাই করে চলে গেল, এ হয়ে গেল। দেখা গেল 1 সপ্তাহ পরে ব্রিজটা সত্যিই হুড়মুড় করে মাঝখান থেকে ভেঙে গেল। তা ওরাও শুনেছিল, তো আমি এই কথা বলেছি, ওদের লোক বলে দিয়েছে ওদের কোম্পানির সবাই ছুটে চলে এসছে, এসে বাবার কাছে আচার খাওয়া, আমাকে হাতে ধরে চাইছে যে বাবাকে বলুন আমাদের ভুল হয়ে গেছে, আমরা নিত্য পূজা দেবো, এই করবো। আমিও মানে কি বলবো, অবাক হয়ে গেছি, বাবা ঠিক শুনে এত বড় এ করে দিল। ওই জন্য যে ওই বাবার অনুমতি নিয়েই আমি মন্দিরে উঠি। যে যাই ভাবুক, আমি জানি বাবা এখানে আছে, বাবা না থাকলে হয় না। আচ্ছা, এই শিব মহিমার মধ্যে আমি একটি ঘটনা ছোট্ট করে পড়েছি, একটি ডাক্তার দম্পতির ঘটনা, এইটা আপনি একটু বলুন। এক ডাক্তার দম্পতি, ওরা এসে বাবার একটা মানে নিজে থেকে একটা পইতে পড়ে আছে বাবা। তা উনি ভালো করে দেখে বলছে এটা বাবা পড়ে নেই, এটা তোমরা করে দিয়েছো, এই লোককে এ করবে বলে তোমরা করেছো, এই করেছো, এইভাবে মানে আমাদের নিয়ে এ করলো, বাবাকে নিয়ে উপহাস করলো, করে চলে গেল। রাত্রিরে ওই ডাক্তারকে এমন ভয় দেখিয়েছে বাবা, যে পরের দিনই বাড়ির সমস্ত লোককে নিয়ে এসে মন্দিরে চলে এসেছে, এসে বলছে যে এরকম হয়েছে, আমি তো খুব ভয় পাচ্ছি, বাবাকে পুজো করবো। ওই এসে ক্ষমা চেয়ে নিজেই সব আয়োজন করে পূজার ব্যবস্থা করে। আচ্ছা, আরেকটি ঘটনার মধ্যে আছে, সেটা হচ্ছে আমাদের বালি থানার এক ওসির ঘটনা, সেটা কি হয়েছে? হ্যাঁ, বালি থানার ওসি উনি বলেছিলেন, ওনার সঙ্গে যে আরো সব ছিল, উনি পূজা দিতে এসছেন দেখছি, আমি পূজা দিতে এসছি, বলছে কিছু ঘটনা বলছেন না? তারপরে ওনার সঙ্গে যারা আছে উনি বললেন
যে গত রাত্রিরে সারা রাত্রি পুলিশ তো টহল দেয় রাস্তাতে, তা ওই টহল দিতে দিতে দেখলো ওই বনের মধ্যেতে কারা যেন রয়েছে, মানে কথাবার্তা বলছে, নাচ গান হচ্ছে। এই জায়গাটা হ্যাঁ, তখন একটা মন্দির আমার এখানে ছিল, ওই তারপরে ওর মধ্যেতে তখন একটা টালির চাল ছিল। তা পুলিশ ভাবলো যে ডাকাত দল, হ্যাঁ ওই সময় ডাকাতে খুব উৎপাত ছিল, পুলিশ রেড করলো এই জায়গাতে। হ্যাঁ, আচ্ছা, ঘিরে ফেললো। তা ঘিরে ফেলে কারোকেই দেখতে পেল না, বলছিল কেউ নাচছে গান হচ্ছিল। তা থেমে গেল, পুলিশ চারিদিকে দেখলো যে বাবা ভগবান শিবের মন্দিরে ধূপ ধুনো এইসব সেন্ট বেরোচ্ছে, ভিতরে ওই আলোটা জ্বলছে। তা ওনাদের গাটা ছমছম করলো, বলে হঠাৎ একটা মানে বিকট আকাশটা ডেকে উঠলো, ঝড় উঠলো। তো আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম যে হঠাৎ কি। তখন উনি বললে কাজটা ঠিক হয়নি, বাবাকে ডিস্টার্ব করা। আপনি বলছেন আপনার ঘটনাগুলো শুনে ডিস্টার্ব করা ঠিক হয়নি, পুলিশ চলে গেল। ওই জন্য পরের দিনে এসে বাবার কাছে ক্ষমা চেয়ে পুজো দিয়ে গেল। আচ্ছা, এরকম আর কিছু ঘটনায় হইতে আছে? হ্যাঁ, যেমন একটা গাড়ি ওরা এদিক থেকে মানে ওই আলমপুরের দিক থেকে আসছিল লোক নিয়ে রাত্রির বেলা। তা গাড়িটা ওই জয়পুরের দিকে ব্রেক ফেল হয়ে যায়, আর গাড়ি আর ধরছে না, ব্রেক ধরছে না, খুব স্পিডে আসছে। তখন ওরা তো গাড়ির যারা লোক ছিল তারা তো চিৎকার করছে, এবার গাড়ি তো এই পড়ে যাবে, মানে একদম মৃত্যু নিশ্চিত। ওই বাবাকে ডাকছে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। তা গাড়িটার ড্রাইভার বলছে আমরাও জানি না, গাড়িটা আস্তে আস্তে মন্দিরের কাছে নেমে ওই ওই অত উঁচু থেকে নিচে নেমে পড়লো, এসে দাঁড়িয়ে গেল গাড়িটা, কারো কিছুই হয়নি। তা ওরা নেমে সব বাবার কাছে এসে প্রণাম করা, শুয়ে পড়া। ওই বাসের যে মালিক আমাকে বললো যে আমি পূজা দেবো, করবো। তা ওই সব বিরাট করে আয়োজন করে আবার বাবার কাছে পূজা দেবো। দর্শকরা, আপনারা যদি এখানে আসেন, অষ্টবাবুর লেখা এই বই শিব মহিমা, এর মধ্যে অনেক কিছুই মন্দিরের ঘটনা আছে, সেটা আপনারা মন্দির থেকে সংগ্রহ করে দেখতে পারেন। অষ্টবাবু, এইখানে এই মন্দিরে আসতে গেলে ধরুন হাওড়া থেকে, শিয়ালদা থেকে অথবা ডানকুনি সাইড থেকে কি করে আসবে ভক্তরা? এখান থেকে যদি হাওড়া থেকে আসা যায়, এখান থেকে 51 নম্বর বাস হাওড়া থেকে আসে, ওই আমাদের তো মন্দিরের পাশ দিয়ে যায়, 51 নম্বর বাসেতে নেমে পড়বে। অথবা ট্রেনে এলে পরে বালিতে নামবে, বালি স্টেশন থেকে বাসে করে হ্যাঁ বালি হল্টে নেমে, আর এখানে শ্রী শ্রী কৈলাসপতি বাবা ধাম বললে পারি বাসে নামবে, সব বাস জানে। বর্ধমান থেকে আসলে আপনার ট্রেনে করে, হ্যাঁ বর্ধমান থেকে এলে পরে ও ডানকুনি নামতে হবে, নয় বালিতে নামতে হবে, নেমে ডানকুনি থেকে বাসে করে, মানে ডানকুনিগামী যেসব বাসগুলো এখান দিয়ে যাচ্ছে সেই বাসে উঠলেই হবে। হ্যাঁ, বাসে করে একেবারে হবে। বা এই দিক থেকে যদি খড়গপুরের দিক থেকেও আসে, তাহলে সেই বাসগুলো এই মন্দিরের পাশ দিয়েই যায়, বললেই হবে যে আমি শ্রী শ্রী কৈলাসপতি বাবা ধামে নামবো। আচ্ছা, এই মন্দিরের বাৎসরিক উৎসব কবে করে? শিবরাত্রির দিন, মেন শিবরাত্রি, মানে প্রতি বছর যেদিন শিবরাত্রি হয় ওই দিন। শিবরাত্রির দিনে বিশাল উৎসব হয়। তাছাড়া শ্রাবণ মাসে যে কটা 4টে 5টা যে সোমবার হয়, তাতেও বিশাল করে পূজা করা হয়, বিশাল করে পূজা হয়, বিশাল লোকের আয়োজন হয়, প্রচুর লোক আছে। আর আমাদের মানে কিছু লোক যাদের হয়তো বলিনি, এমন পলিটিক্যাল নেতা টেতা, তারাও চলে আসে। ভগবানের প্রতি সব এইসব। কিছুদিন আগে আমাকে হাওড়া মেয়র
ফোন করেছিলেন যে আমি যাব, কিভাবে যাব। বাহ। আমি কোথা থেকে বলছেন? বলছে আমি হাওড়া কর্পোরেশন থেকে। আচ্ছা, আপনি কি এখনকার যে বর্তমান যে সরকার এসছে হুম। সেই সরকারের থেকে কি কোনো অনুদান আশা করেন এই মন্দিরের জন্য? দেখুন, আশা যে জানি না, তবে আমার বিশ্বাস ঠিক একদিন আমার এই শ্রী শ্রী কৈলাসপতি বাবা ধামেতে মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রী আসবে, ঠিক আসবে, বাবাই নিয়ে আসবে। এটা আপনার মনের আশা? হ্যাঁ, মনের আশা। কারণ একদিন বাবাই আমাকে স্বপ্ন দেখে, কারণ মানে এর আগে যে সরকার ছিল তার মন্ত্রী এসছে এখানে এসছে। এসছে তার এই বিশ্বাস আছে যে ঠিক আসবে। তবে অনুদান সেসব তার ওপরেই ছেড়ে দিয়েছি, তিনি যখন করবে ঠিক হবে। এতদিন যেসব ভক্তদের এতে দিয়ে চলছে ঠিক সেইভাবেই চলবে। ধন্যবাদ অষ্টবল্লভ। হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। জয় ভগবান শিব শম্ভু। বাবা সকলের মঙ্গল করো, বাবা সকলের মঙ্গল করো।